ওনাকে যে আজকে গ্রেফতার করা হলো, আমি জানি না ওনার বিরুদ্ধে কি কোনো মামলা দায়ের হয়েছে কিনা আদৌ। আচ্ছা, মামলা হয়েছে। তো অনেকেই প্রশ্ন করছেন যে এটি 10 মাস পরে কেন? এটি তো আরো অনেক আগেই হওয়ার কথা ছিল, তাই না? এটা কি ইস্যু? এখন ইস্যুগুলি আছে তো অনেকগুলো ইস্যু, এরকম একটা ইস্যুর বিষয় না এরকম সন্দেহ অনেকেই করছেন যে হঠাৎ এই সময় কেন। আপনি জানেন যে মাইলস্টোনের যে ভয়াবহ ঘটনা, তারপরই আমাদের উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা 9 ঘন্টার মতো, পরের দিন সচিবালয়ে হামলা করা এবং প্রধান উপদেষ্টা তার নিজের পছন্দ মতো প্রথম সারির 4টি দলের সঙ্গে বৈঠক করা। এবং কারণ আমি পছন্দ মতো বলছি এই কারণে যে এখানে সকলেই একমত হবেন যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এখন বিএনপি। এমনকি আমার জাতীয় পার্টির যে ভাই এখানে উপস্থিত আছেন তিনিও স্বীকার করবেন যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন বিএনপি। কিন্তু সেকেন্ড লার্জেস্ট জামাত যদি আমরা ধরেও নেই, থার্ড অ্যান্ড ফোর্থ কিভাবে প্রধান উপদেষ্টা নির্ধারণ করলে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো এই নানান অঘটনের মধ্যে দিয়ে যখন বাংলাদেশ যাচ্ছে, তখনই আমরা দেখলাম এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হলো। সো এই গ্রেফতার অনেক আগেই হওয়া উচিত ছিল। এবং শুধু তো এবিএম খায়রুল হক নন, পুরো বিচার বিভাগকে 15 বছরে ধীরে ধীরে পুরোপুরি একটি দলের অঙ্গ সংগঠনের মতন করে ফেলা হয়েছে। সেখান থেকে বের হয়ে আসার প্রক্রিয়া যত তাড়াতাড়ি শুরু হয় ততই মঙ্গল হবে। জি, জাহিদুর রহমান, একই বিষয়ে জানতে চাই, শুধু তো আপনার তত্ত্বাবধায়ক বিষয়টি না, আমরা আরো অন্যান্য বেশ কিছু বিষয় তো তার আছে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে তিনি রায় দিয়েছিলেন, এবং একাধিক বিচারপতির শপথ না পড়ানো, আগাম জামিনের বেশ কিছু এখতিয়ার কেড়ে নেওয়া, বেগম খালেদাদের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের বিষয়, বেশ কিছু বিতর্কিত বিষয় আছে। এখন আমার প্রশ্নটা সেই জায়গায়, আমার প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা নেবে কিনা, এবং বর্তমানে যারা রয়েছে তারাও কি এই শঙ্কার পরিণতি থেকে অনেক বিষয় সিদ্ধান্ত নিতে ন্যায়ের পক্ষে, নিষ্ঠার পক্ষে আসলে দোলাচলে থাকবে কিনা? ধন্যবাদ। আসলে কোনো বিচারপতি যদি কখনো ন্যায়ের পক্ষে সিদ্ধান্ত নেনও, তিনি তারপরও বিপদে পড়তে পারেন। কারণ হচ্ছে পরবর্তী যে সরকারটা আসবে সেটা যদি সেই ন্যায়ের সিদ্ধান্তটাও যদি তার বিপক্ষে যায়, সে মানে প্রধান বিচারপতি, বাংলাদেশের সিটিং প্রধান বিচারপতিকে এসকে সিনহাকে যা করা হয়েছে, এই নজিরগুলো তো আছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা এটা ডেলিবারেটলি করেছেন সবাইকে এই মেসেজ দেওয়ার জন্য, দেখো আমি কিন্তু প্রধান বিচারপতিকে খেয়ে ফেলতে পারি। খুব সোজা সাপটা কথা, যাতে অন্যরা ওই মেসেজটা পেয়ে যায়। কারণ টেকনিক্যালি এখন পর্যন্ত আপার জুডিশিয়ারি বা আমাদের সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ স্বাধীন। এর মধ্যে কিছু প্রবলেম আছে, পাটোয়ারি ভাই যেটা বললেন, তারপর প্রমোশন, তিনি আপিল বিভাগে যাবেন কিনা, চিফ জাস্টিস সংবিধান অনুযায়ী আসলে প্রধানমন্ত্রীর এখতিয়ার না, কিন্তু বাংলাদেশে আসলে রাষ্ট্রপতির এটা একদম সোল এখতিয়ারের মধ্যে একটা হচ্ছে এটা, এবং এটা একটাই আসলে, কারণ প্রধানমন্ত্রী আদতে তার হাতে না, ওইটা ভোটে যেটা হবে। তো এটা তার হওয়ার কথা থাকলেও বাংলাদেশে এমন রাষ্ট্রপতিকে বসানো হয় যিনি আসলে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করা ছাড়া চিফ জাস্টিস নিয়োগ করে না। সবই ঠিক আছে, কিন্তু যে কথাটা আপনি বলছেন যে এটা আসলে শঙ্কার জায়গা থেকেই যাবে, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা কথা একটু বলা জরুরি, আমি ঠিক জানি না এটা লিগাল অ্যাসপেক্ট কি হবে। বিশেষ করে উনি তো রায় পরিবর্তন করেছেন, মানে শর্ট ভার্ডিক্টে, আমি বলি এই কথাটা, এটা নিয়ে আমরা একটু স্পষ্ট থাকা দরকার। উনি বলেছেন যে ত্রয়োদশ সংশোধনীর ভিত্তিতেই আরো দুটো হতে পারে, ওটার জন্য সংসদ নেই, ত্রয়োদশ সংশোধনীর ভিত্তিতে। তবে ওই শর্ট ভার্ডিক্টে তিনি লিখে দিয়েছিলেন, যেহেতু জুডিশিয়ারির প্রশ্ন আছে, যে জুডিশিয়ারিকে এর বাইরে রাখা উচিত হবে, কারণ এটা দিয়ে জুডিশিয়ারির প্রবলেম হচ্ছে, যদিও ত্রয়োদশ সংশোধনীতে জুডিশিয়ারি লেখা ছিল। আচ্ছা, পরে কিন্তু তিনি এই জিনিসটা পরিবর্তন করলেন। পরিবর্তনের জন্য শেখ হাসিনা অপেক্ষাও করেন নাই, শেখ হাসিনা পূর্ণাঙ্গ রায়ের আগেই 15th অ্যামেন্ডমেন্ট করে ফেলেছেন। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই বিচারিক ক্ষেত্রে তিনি যে সিদ্ধান্তটা যেভাবে ম্যানিপুলেট করলেন, সেটাকেও লিগালি ডিল করা উচিত। এটাতে তার কি দাঁড়িয়ে আছে, মানে তার শাস্তি কি হবে বা এটার জন্য কি করা যেতে পারে আমি রিয়ালি জানি না, সেটা আসলে আমাদের বিবেচনায় আনা দরকার আছে। কিন্তু আমরা যদি পলিটিক্যালি কথাগুলো বলতে চাই, উনি পারুক না পারুক, কিন্তু দিনের শেষে তিনি ওই চেয়ারে আছেন। তো এখন আমরা যদি বলি সিএসি নুরুল হুদা কি করতে পারতেন, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে কি জানে মরে যাবেন নাকি, সবাইকে মেরে ফেলছে, এটা করছে সেটা করছে, সেগুলো আমরা তো সিএসসি 18 সালের যে রাতের ভোট হলো তার জন্য কি তাকে ছাড় দেব? আপনি যদি না পারেন আপনি চেয়ারে যাবেন না, ইটস দ্যাটস প্লেন অ্যান্ড সিম্পল। আপনি ওই চেয়ারে যাবেন না, আপনি গেছেন, আপনাকে পারতে আমরা দেখতে চাই। আপনি শপথ নিয়েছেন এবং আপনি আমাদের টাকায় প্রতিপালিত হয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি 29 লাখ না কত লাখ টাকা দিয়ে চিকিৎসায় গেছেন, ওটা আসলে হাসিনার টাকা না, ওটা আমাদের টাকা। আরেকটা কথা একটু জরুরি, করাপশন শুধু ফিনান্সিয়াল করাপশন না, মানে আমি কেউ একজন 1000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা খাওয়া
অনেক কম অপরাধ খায়রুল হক যে অপরাধ করেছেন তার তুলনায়। আমি সিরিয়াসলি মনে করি যদি যথেষ্ট সময় থাকে শেখ হাসিনা এইভাবে নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করার মাধ্যমে এই দেশে যেখানে যেখানে ক্ষতি করেছে, যতটুকু ক্ষতি করেছে, সেটার আনবিলিভেবল একটা ইম্প্যাক্ট আছে। এমনকি শেখ হাসিনা যাওয়ার পর আমাদের ফাইট ব্যাক করা রিয়েলি বি ভেরি টাফ। আমরা পেরে উঠবো না। উনি যে পরিমাণ ক্ষত তৈরি করে গেছেন আমাদের ইনস্টিটিউটগুলোর মধ্যে, মানুষের মধ্যে, সমাজের মধ্যে, এটার মাসুল বিশাল। সো উনি যদি কয়েকটা টাকা না খেয়ে থাকেন তার জন্য খায়রুল হককে আমি সৎ এই কথাটা বলতেই প্রস্তুত না। আমাদের সমাজে কিন্তু করাপশনের একটা ভুল ডেফিনেশন অনেক ক্ষেত্রে আছে। করাপশন কিন্তু ডাজন্ট নেসেসারিলি মিন ফিনান্সিয়াল করাপশন, এটা আলাদাভাবে আমরা ঠিক করি যেটা ফিনান্সিয়াল করাপশন। উনি যা করে গেছেন এটা বিভৎসতম একটা করাপশন। কেউ কেউ বলতে পারেন বিচারক হিসাবে তিনি এটা করতেই পারেন, বলতে পারেন এটা, কারণ হলো তার ওই এখতিয়ার আছে, তাকে আমরা চেয়ারে বসিয়েছি। পৃথিবীতে যে কোনো বিষয়ের তো ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস হয়। আই অ্যাগ্রি, পাটোয়ারি ভাই যেটা বলেছেন, উনি ছাড়া তো আরো তিনজনও তার পক্ষেই ছিল, তিনে তিনে ভাগ হয়ে গিয়েছিল। তো কি হয়, রিডিং বিটুইন লাইন্স। আমরা খায়রুল হকের যে আপনি আরো কিছু উদাহরণ দিলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাতে আপনি বুঝতে পারেন উনি আসলে আওয়ামী লীগের একজন লাঠিয়াল হিসাবেই কাজ করেছেন। নামটাম শুনি উনি ভালো জাজ ছিলেন ইত্যাদি ইত্যাদি। আমার মনে পড়ে ব্যারিস্টার রফিকুল হক একসময় ওনার খুব প্রশংসা করতে টিভিতে দেখেছি। তাতে কিছু আসে যায় না। হোয়াট হি ডিড, শেখ হাসিনা যে মানুষগুলোকে তার সাথে নিয়ে এই দেশটাকে ধ্বংস করেছেন, তার প্রধান সহযোগী হিসেবে লিগালি কি করা যেতে পারে আমার মনে হয়, বিশেষ করে তার এই বিচারিক জায়গাটা, এটাকে অন্তত রিভিজিট করা দরকার আছে। দায়িত্বপ্রাপ্ত তারা কি সঠিক দায়িত্ব পালন করছে কিনা বা করতে পারছে কিনা, এখন যারা দায়িত্ব পালন করছে তাদের বিষয়ে আপনি কিছুটা বলছিলেন যে মাইলস্টোনে যাওয়ার পরে তাদের যে কি অবস্থা হয়েছিল, অবরুদ্ধের বিষয়টা, এটা কি জনভিত্তি না থাকার কারণ নাকি? দেখুন, আমরা যখন গণ অভ্যুত্থান মাত্র শেষ হলো 5ই অগস্ট 2024, তারপরে আপামর জনসাধারণের মধ্যে একটা বিরাট স্বপ্ন ছিল। হতে পারে স্বপ্নটা খুব বেশি আমরা দেখে ফেলেছিলাম, হতে পারে যে 15 বছরের দুঃশাসনের পরে হঠাৎ করেই কোনো বড় পরিবর্তন আসাটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না, কিন্তু মানুষ স্বপ্ন দেখেছিল। এবং যে কজন স্টুডেন্টকে এখন আমরা খুব ফ্রন্ট লাইনে দেখি, তারা ছাড়াও কিন্তু আরো অগণিত ছাত্র জনতা এই অভ্যুত্থানে অংশ নিয়েছে। সুতরাং তাদের যে চাওয়া পাওয়াটা ছিল, তারা যেরকম দেশ দেখতে চেয়েছিল, তারা যেরকম ব্যবস্থা দেখতে চেয়েছিল, তারা যেরকম অবস্থা দেখতে চেয়েছিল, দেখা গেল যে আসলে খুব বড় কোনো পরিবর্তন কোনো ক্ষেত্রেই হয় নাই, বরং নতুন নতুন সংস্কৃতির মধ্যে বাংলাদেশ ঢুকেছে। তার মধ্যে একটা হচ্ছে মববাজি, মবতন্ত্র। হঠাৎ করে আপনার বাড়ির ভেতরে কোনো একটা অভিযোগ দিয়ে হুড়হুড় করে মানুষ ঢুকে গেল, কিংবা আপনার অফিসে ঢুকে গেল, কিংবা ধরুন মাইলস্টোনের সচিবালয়ে যে কাণ্ডটা ঘটলো, এবং না পুলিশ, না প্রশাসন, না আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন ফিল্ডে আছে। তারপরেও যখন এরকম একটা অবস্থা তৈরি হয়, তখন মানুষ অটোমেটিক্যালি ভীষণ রকম ভালনারেবল ফিল করে, অনিরাপদ বোধ করে। সো এই সকল কিছুর একটা আউটবার্স্ট আমার মনে হয়েছে যে এটি হয়েছে। কারণ যে দুজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, একজন আইন উপদেষ্টা আর একজন শিক্ষা উপদেষ্টা, আমাদের সকলের মনে তখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বাস্থ্য উপদেষ্টাকে কেন দেখছি না। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম এনসিপির একজন খুব প্রমিনেন্ট নেতা নিজেই বললেন যে একটা ক্লাসিক এক্সাম্পল আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নেপোটিজমের, নিজস্ব ভাই ব্রাদারদের বসানো এবং সেই ভাই ব্রাদারদের দিয়ে দেশ চালানোর যেই প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাস ধরে করছেন, তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা। সো যেটাই হোক, আমাদের এক ধরনের মানে হতাশা থেকে ক্ষোভের জন্ম। এবং দেখুন, আপনি চিন্তা করুন, এই যে ঘটনাটি ঘটলো এর পরপরই আমরা যেটা দেখলাম, এইচএসসি পরীক্ষা চলছে আমাদের, এবং একটা স্টুডেন্টের লাইফে এসএসসির পরে এইচএসসি কিন্তু একটা বিরাট ধাক্কা। আমরা তো প্রত্যেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি, আমরা বুঝি, আমরা তো ও লেভেলসের ছাত্র না। এসএসসির সিলেবাসটা অত ভাস্ট থাকে না, সময় বেশি পাওয়া যায়। এইচএসসির ভাস্ট সিলেবাস, সময়টা কম। সো এইরকম একটি পরীক্ষায় রাত 3টার সময় যখন ডিসিশন আসে, তখন একই সঙ্গে সেটা সরকারের সমন্বয়হীনতা, সরকারের মানে সরকার যে কেয়ার করছে না মানুষের প্রতি, যে সরকারের সেই কেয়ারিং অ্যাটিটিউড যেটা থাকতে হয় একটা শাসকের, সেটা যে নাই, সেটা খুব পরিষ্কার হয়ে যায়। আবার ওর মধ্যেই আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা
তার পছন্দ মতো 4টি দলকে বড় দল হিসেবে ঘোষণা করে তাদের নেতাদের সঙ্গে বা তাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বসলেন এবং তারা সেখানে যে হাস্যোজ্জ্বল ভাবের প্রত্যেকেই মানে মাইলস্টোনের উল্লেখও কিন্তু সেদিনের আলোচনায় যে বিবৃতিটা এসছে পরবর্তীতে সেটার মধ্যে জায়গা পায় নাই। সো সাধারণ মানুষের এই ক্ষোভগুলো তো আছে, এই কষ্টগুলো আছে এবং এর সকল কিছুরই একটা আউটবার্স্ট। এবং দেখুন আউটবার্স্ট কিন্তু শুধু যে মাইলস্টোনের ঘটনায় হয়েছে তাই না, আমরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় কখনো আউটবার্স্টের মতন করে দেখছি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, কখনো আবার যার যার নিজস্ব স্বার্থ পূরণের জন্য আমরা দেখছি যে মবের মতন করে মানুষ একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছে। এবং এই সরকার গত 12 মাসে কোনো পরিবর্তনের সূচনা করতে না পারলেও একটা জিনিস স্টাবলিশ করতে পারছে, সেটা হচ্ছে সরকারের উপর যদি আপনি একটা প্রেশার তৈরি করতে পারেন, দাবি ন্যায্য বা অন্যায্য যেটাই হোক না কেন, সরকার মোটামুটি সেই দাবিটা পূরণ করতে পারে। আমরা যেটাকে মব কালচার বলি, তারা তো সেটাকে বলে প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ, হ্যাঁ, তারা সেটাকে বলে প্রেশার গ্রুপ। এবং শুধু তারা না, প্রেশার গ্রুপ তো একজন বলেছে, সরকারের অন্যান্য যে উপদেষ্টারা আছেন, ছাত্র উপদেষ্টারা আছেন, তারাও কিন্তু এই বিষয়টিকে জায়েজ করে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন। আজকে আমি একটা আলোচনায় ছিলাম, সেখানে আলোচনার বিষয়বস্তুই নির্ধারণ করা হয়েছে একজন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস থেকে। অর্থাৎ এখন বাংলাদেশে যে নতুন নতুন পরিবর্তন আসুক, নতুন কোনো আইন আসুক, নতুন কোনো সংস্কার আসুক, নতুন কোনো ঐক্যমত আসুক, এইগুলো সবকিছুই আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেখি। সো এই কারণে অনেকে বলছে এই সরকারটি ফেসবুকের সরকার। ফেসবুকে যা আসে, ফেসবুকে যে দাবি ওঠে, কিংবা ধরুন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে চাপ দেয়, সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করার মানে একটা চেষ্টা করে। আরেকজন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন আমাদের সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। উনি বলছেন এই সরকারের ভেতরে আরেকটা সরকার আছে। আপনি কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যকে এই সরকার বিরোধী বলতে পারবেন না, কেননা তিনি শ্বেতপত্র প্রণয়নের মূল দায়িত্বে তিনি ছিলেন এবং তিনি তার নির্ধারিত সময়ের আগেই শ্বেতপত্র প্রকাশ করে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এই ব্যক্তিটি যখন বলেন এই সরকারের ভিতর আরেকটি সরকার আছে, তখন তো আমাদের বুঝতে বাকি থাকে না যে সেই সরকারটি কারা। সো সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা, একটা ভয় সবসময় কাজ করে। সারা হোসেন গতকালকে প্রথম আলোর গোল টেবিলে গিয়ে বলছেন যে পরিমাণ ভীতির মধ্যে জজদের কাজ করতে হয়, ওনারা রায় দেবেন কি, ওনারা তো আদেশ দিতেই ভয় পান। আমরা যারা রেগুলার কোর্টে যাচ্ছি, আমরা তো এটা প্রতি মুহূর্তে টের পাই। মামলার এফআইআর পড়লে বোঝা যায় ইট ডাজ নট ডিসক্লোজ এনি অফেন্স এগেইনস্ট দ্যাট পার্টিকুলার পারসন। আপনি এফআইআরটা পড়লেই বুঝবেন তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, একটা গয়রহ অভিযোগ। এইরকম অভিযোগে বেইল দেওয়া, বেইল জজের ডিসক্রেশন আমরা মানি, কিন্তু কিছু মামলায় তো আমরা বুঝি যেটা এটা ডিসক্রেশনটা পজিটিভলি অ্যাপ্লাই করার মতো ডিসক্রেশন, কিন্তু সেখানেও আমরা দেখি পারছে না। তো কেন পারছে না, মানে কিসের জন্য পারছে না আমরা তো বুঝি। সকলের ভয় যে কেবলমাত্র সরকারকে তা না, মানুষের সম্মান হারানোর ভয় কিন্তু সবচেয়ে বড় ভয়। এবং আমরা এই গত 1 বছরে সেনা প্রধান থেকে শুরু করে আমরা সমাজের এমন কোনো মানুষ পাইনি, এমন কোনো গণ্যমান্য ব্যক্তি পাইনি যাকে কোনো না কোনো ইনসিডেন্ট ধরে অসম্মানিত করা হয়েছে। এবং এখন এটা আমাদের কালচারে পরিণত হয়েছে। আপনি অপরাধীকে ধরবেন, মামলা দেবেন, প্রকৃত মামলা দেবেন। মানে এখন খায়রুল হকে খুনের মামলা দিলে ভাই এটা আমরা সবাই হাসবো, সবাই হাসবো, আমরা এটা মানুষও হাসবে। এই হাস্যকর খেলাটা না বন্ধ হওয়া উচিত। ধরুন আইন উপদেষ্টা তো অত্যন্ত ভোকাল এবং তিনি সকল বিষয় তার লম্বা নাকটি গলিয়ে চমৎকার বক্তা, উনি বক্তা ভালো, প্রচুর কথা বলেন। তো উনি আমি বলি ভালো বক্তা, ভালো লেখক, ভালো শিক্ষক মানে কি ভালো প্রশাসক হবে কিনা? উল্টা দেখা যায় উল্টা। 72 থেকে 75-এ আমরা বঙ্গবন্ধুকে দেখেছি না, উনি তো তার আগে ভীষণ অনলবর্ষী বক্তা ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে গেলেন দেখলাম টোটাল ফেইলিয়ার। এই সরকারের মধ্যে আমি সেরকম দেখি। তো আইন উপদেষ্টা যিনি আছেন উনি কি জানেন না যে ABM খায়রুল হকের বিরুদ্ধে কোন মামলা দিলে সেটা টেকার মামলা, কোনটা টেকার মামলা না? এটা কি পুলিশ প্রশাসন জানে না? জানে। তাহলে কি হতে পারে? হতে পারে আপনারা এখন যে মামলাগুলো দায়ের করছেন, আপনারা চান যে আওয়ামী লীগ যে প্রকৃত অপরাধ করেছে এবং যারা সেই অপরাধে অপরাধী তারা যাতে বিচারের মুখোমুখি না হয়, আলটিমেটলি যেন তারা খালাস পায়। যদি বাংলাদেশে ন্যূনতম আইনের শাসন থাকে, তাহলে যেইভাবে আপনারা মামলা সাজাচ্ছেন, যেভাবে মামলা তৈরি করছেন এক একজনের বিরুদ্ধে, এই মামলা টিকার মামলা না।
সো যার যে অপরাধ তাকে সেই মামলা না দিয়ে ভিন্ন মামলা দিচ্ছেন, সুতরাং এই মামলাগুলো আলটিমেটলি টিকবে না। তো তাহলে আপনারা আসলে কি চান? আপনারা কি বলতে চান যে 15 বছর আওয়ামী লীগ কোন অপরাধ করেনি? আওয়ামী লীগ গুম খুম বিচার বহির্ভূত হত্যা কিংবা হেফাজতে নিয়ে নির্যাতন এগুলো কিছু করেনি আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো করেছে। তো সেগুলোর মামলা কোথায়? সেগুলো না দিয়ে আপনারা এমন সব ফিকটিশিয়াস ফলস কেস তৈরি করেন যেগুলো 2 দিনও আদালতে টিকবে না। এখন হয়তো আদালতের পিপিদের চাপে লোয়ার জুডিশিয়ারি অনেকটাই মাথা তুলে দাঁড়াতে পারছে না, কারণ মবের ভয় আছে, বেইজ্জতি হওয়ার ভয় আছে, চাকরি হারানোর ভয় আছে, বদলি হওয়ার ভয় আছে, অনেক ভয় আছে, মাথা তুলতে পারছে না। কিন্তু সময় তো এরকম যাবে না। সো আপনার আজকের কার্যকলাপের মধ্যে দিয়ে আপনি সার্বিকভাবে আওয়ামী লীগকে আরেকবার রাজনীতির মাঠে ভীষণ রকম ভাইটাল, ভীষণ রকম রেলেভেন্ট করে তুলছেন। কিভাবে? আপনি মাঠে একটা এমন পরিবেশ তৈরি করেছে যে কোনো মানুষ নিরাপদ বোধ করে না। সো তারা কিন্তু মনের ভেতরে, মুখে বলবে না আপনার ট্যাগিং এর ভয়, মনে মনে কম্পেয়ার করে, আচ্ছা 1 বছর আগে কি ছিলাম, এখন কি আছি। সো গ্রাউন্ডে আপনি আওয়ামী লীগকে আপনার অপকর্ম দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করছেন, আর জুডিশিয়ারিতে আপনি প্রতিষ্ঠা করছেন এইসব ফলস ফিকটিশিয়াস কেসের মাধ্যমে। জাহিদুর রহমান, সরকারের ভেতরে সরকার এবং নতুন একটি তথ্য ব্যবসা স্বাধীনতার পার্টি শুনলাম, এরাও মবের ভয় আছে। সরকার মবের ভয় আছে আমি মনে করি না। আমি আসছি সেই জায়গায়। পাটোয়ারি ভাইয়ের একটা ব্যাপারে আমি একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হলো আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে বাদ দিয়ে আলোচনা সাস্টেইনেবল হবে না জাসদকে। মানে আওয়ামী লীগের কথায় আসে, জাতীয় পার্টি এখনো ভ্যালিড পলিটিক্যাল পার্টি, এটাকেও নিষিদ্ধ করার একটা চক্রান্ত হবে আমি অনেকদিন থেকে প্রেডিক্ট করছি। কারণ জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায়, এরপর যদি জামায়াত এনসিপি বলে আমি ইলেকশনে যাব না, সেটা বিএনপির জন্য একটা বিপদ তৈরি করবে। সো এই চেষ্টা হবে, কারণ জিএম কাদেরের বাড়িতে যেদিন হামলা হচ্ছিল সেদিন কিন্তু এনসিপি এই দাবি তুলেছিল। কিন্তু আমি একটু অন্য জায়গায় যাই, মানে এগুলোকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না, বা সমাজের একটা অংশকে বাদ দিয়ে ঐক্যমত্য সম্ভব কিনা, উত্তর হচ্ছে সম্ভব। এখন আমি ব্যক্তিগতভাবে কি মনে করি যে ডিফারেন্ট ডিবেট। আমরা ধরে নিলাম এগুলো নিষিদ্ধ করার যোগ্য রাজনৈতিক দল। জার্মানিতে গত নির্বাচনে এএফডি নামে একটা পার্টি 20% ভোট পেয়েছে। সিরিয়াস আলোচনা আছে, এটা একটা ফ্যাসিস্ট পার্টি, সিরিয়াস আলোচনা আছে এটা নিষিদ্ধ করে দিতে হবে, কারণ ওদের আইন এটা পারমিট করে। সো 20% লোককে কিন্তু নিষিদ্ধ করে দিচ্ছে, দিয়ে তার সমাজ ওকে বাদ দিয়েই চলবে। সো আওয়ামী লীগের ভোটও আমি 20% বেশি আছে বলে এখন মনে করি না। হার্ডকোর ভোটার 20%, কারণ আমি আমার আশপাশের অনেক আওয়ামী লীগ করা মানুষকে দেখেছি, তারা আওয়ামী লীগ এখন আর করেন না, এবং এমনকি জুলাই আগস্ট অনেকে রাস্তায়ও নেমেছেন। সো 20% মানুষকে বাদ দিয়ে ঐক্যমত্য হতে পারে, কারণ আমি যেই ব্যবস্থাটা তৈরি করতে চেয়েছি সেই ব্যবস্থাটা আমি চালানোর চেষ্টা করব, একটা গণতান্ত্রিক ব্যবস্থা। আবারও বলছি, আমি ওই ডিবেটে ঢুকছি না আওয়ামী লীগ এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিট ইন করে কিনা। 18 সালের পর আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল এক্সিস্ট করে বলে আমি মনে করি না। এটা বিকেম আটারলি একটা মাফিয়া বা একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছিল। সো আমরা যদি মনে করি আমাদের এই সিস্টেমে সে অপারেট করার যোগ্য না, আমরা ওকে বাদ দিয়ে ঐক্যমত্য করতে পারি, এভাবেই চলে। ধরুন বাংলাদেশে আমরা কিছু সকল রাজনৈতিক দলকে বাদ দেই না যারা শরিয়া শাসন প্রকাশ্যে ঘোষণা করছে যে আমরা শরিয়া শাসন চালু করতে চাই। ধরে নিলাম ওর পার্সেন্টেজ 10%, 20% হয়ে গেল, তারপর কি আমরা বলবো ওদেরকে ইনক্লুড না করে আমরা কিভাবে সংস্কার করছি? আমরা ওকে ইনক্লুড করবো না, কারণ আমার যে সিস্টেম আছে ওর মধ্যে তুমি ফিট ইন করো না। তুমি যদি চাও একটা রেভলিউশন টিউশন করে আবার আসো, শেখ হাসিনা যদি চায় আবার একটা এরকম জুলাই আগস্ট ঘটিয়ে তারপর ক্ষমতায় আসো, তুমি ক্ষমতা দখল করো, আমরা তো তোমার হাত থেকে এটা করেছি। সো টেকনিক্যালি এটা সম্ভব, আমি এটুকু বলতে চাই। কিন্তু এটা একই সাথে আমি যোগ করব, এই সংখ্যক মানুষকে আসলে এক্সক্লুড করে জনগণকে, পার্টি সরিয়ে রাখছি আমরা, দিয়ে জনগণকে এক্সক্লুড করাটা বা তাদেরকে কিভাবে রিকনসিলিয়েশনের মধ্যে আনা যায় যদি সম্ভব হয়, সেই চেষ্টাও জারি রাখা দরকার আছে। যদিও আমি খুব আমার খুব মন খারাপ হয় যে আমাদের দেশে এই ধরনের মানুষ আছে। আমি আমার আশপাশের মানুষদের মধ্যেও রিপেন্টেন্স দেখি না। আমি আওয়ামী লীগ যারা এখন পর্যন্ত রয়ে গেছে আমি খুব অবাক হই। শুধু গোপালগঞ্জের কথা বলছি না, আমার আশপাশেও পরিচিত আমি কারোর সাথে কথা বলার চেষ্টা করেছি, এরপরও তাদের মধ্যে সেই বোধ নেই। যাই হোক, সরকার মবের ভয় পাচ্ছে কিনা, না আমার মনে হয় না। সরকার এই যে সরকার মব নিয়ন্ত্রণ করছে না, এটাকে কেউ কেউ মবের ভয় পাওয়া মনে করতে পারে না। আমার কাছে আমার ইন্টারপ্রিটেশন ইজ ডিফারেন্ট। সরকার এটা ডেলিবারেটলি করছে না। খেয়াল করবেন, বিশেষ করে আপনি যদি কোনোভাবে একটা ধর্মের নামে একটা মব তৈরি করেন, তৌহিদি জনতা একটা ব্যানার লিখলেন, তারপর আপনি মাজার ভেঙে দিতে পারেন। 100 মাজার মোর দেন 100। এখন আপনি নাটক বন্ধ করে দিতে পারেন, আপনি মেলা বন্ধ করে দিতে পারেন, আপনি মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিতে পারেন, আপনি অভিনেত্রী শোরুম খুলবে সেটা বন্ধ করে দিতে পারেন, আপনি যে কোনো কিছু করার ক্ষমতা পেয়ে যান। এমনকি
এইগুলোর প্রতিবাদ কেউ অনলাইনে করুক, যাবে এই কথাগুলো বলছি না, আপনি একটু নিচে দেখবেন আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি এটা দেখছি, আপনার এখানে দেবে, আমার ব্যক্তিগত জায়গায় দেয় ইসলাম বিদ্বেষী। খেয়াল করুন, আমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, কিন্তু মজার ব্যাপার হলো সরকার এদেরকে ছাড় দিয়েছে পরিকল্পনা করে। কেন জানেন? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য যখন হাসনাত আব্দুল্লাহ নামলেন মাঠে, তারপর এনসিপি সেখানে জয়েন করলো, জামায়াত আসলো, জামায়াতের নেতারা আসলো, তারা ঘোষণা দিয়ে আসে না, এবং প্রচুর ইসলামিস্ট ওখানে যুক্ত হয়েছিলেন। আমি সত্যিই বিশ্বাস করি সামনে নির্বাচনকে কেন্দ্র করে, এখানে একটু কথা বলে রাখা খুব জরুরি। গতকাল আমি একটা টক শোতে এলটিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিমের সাথে ছিলাম, তাদের সাথে সেদিনই মিটিং হয়েছে। উনি অন রেকর্ড ওই শোতে বলেছেন একটা টিভি চ্যানেলে, প্রধান উপদেষ্টা নাকি শেষে তার সমাপনী বক্তব্য বলেছেন দেশের এই অবস্থা চলতে থাকলে কিভাবে নির্বাচন হবে। মানে আপনি এনসিপি এবং জামায়াত যা বলছে হুবহু তাই। তো যে কথাটা বলছিলাম, বিএনপি যদি নির্বাচনের দাবিতে মাঠে নামতে হয়, নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে বিএনপির একটা কাউন্টার ফোর্স লাগবে। তো আমি ধারণা করি এই ইসলামিস্ট ফোর্সটাকে সরকার বিএনপির বিরুদ্ধে সফল হবেন কিনা জানি না, ব্যবহার করার কথা ভাবছেন। সেই কারণে তাদেরকে ছাড় দিয়েছেন। আর স্টুডেন্টদেরকে ছাড় দিয়েছেন সরকার, এটা একেবারেই ইচ্ছা করে, কারণ একই মাঠে রাখা। আমার কাছে খানিকটা স্টুডেন্টদের আচরণ এটা হয় না। মাওয়ের সময় যখন কালচারাল রেভলিউশন করা হয়, তখন স্কুলের স্টুডেন্টদেরকে ব্যবহার করা হয়েছিল রেড গার্ড নাম দিয়ে। ওরা মানুষের বাড়িতে যেত, ওইটা চেক করতো, পেটাতো, কান ধরে উঠবস করাতো, মেরেই ফেলতো। সো এদেরকে মাঠে রাখার চেষ্টা হয়েছিল, তাদেরকে নানান রকম সুবিধা টুবিধাও, তুমি ধান্দাবাজি করো, টেন্ডারবাজি করো, আর মাঠে থাকো, মাঠের একটা ফোর্স হিসেবে। কারণ ডক্টর ইউনূস মনে করেছিলেন যে এরাই তার নিয়োগকর্তা এবং এরাই মাঠের একটা শক্তি লাগে সরকার যদি তার লম্বা কোনো পরিকল্পনা করে। সেই কারণে তাদের মব সরকার পরিকল্পনা করে ছাড় দিয়েছে, ফর শিওর। চাইলে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেন। হাসনাত আব্দুল্লাহ যমুনার গেট পর্যন্ত যায় কিভাবে? শুধু যমুনার গেট না, ওই অত্র অঞ্চলে 144 ধারা জারি ছিল, কিন্তু আপনি যেতে পারেন। প্রয়োজনে আমরা তো আইনের চোখে কেউ বেশি সমান হবে, আমরা তো সেটা চাই নেই, সবাই সমান হওয়ার কথা ছিল, আপনি তো স্টেপ নেন নাই। সো এই জিনিসগুলো সরকারের একেবারেই পরিকল্পিত। তার লোকজনের মবকে, তার লোকজনের যেসব সুবিধা হয় সেগুলোকে সে প্রশ্রয় দিয়েছে। রবীন্দ্র ফারহান, অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা নির্বাচন ইস্যুতে কথা বলছি, তো অংশগ্রহণ মূলক নির্বাচনের কথা বলা হচ্ছিল। এই যে আলোচনা এখন যা হলো, তাতে অংশগ্রহণমূলক নির্বাচনটা আসলে একটু বুঝতে চাই আপনার কাছে। এইটা আসলে আমাদেরও প্রশ্ন, বিকজ রাজনীতির মাঠে অনেক রকম কথা আছে। ডক্টর জাহিদ যেটা বললেন যে আওয়ামী লীগকে একটা মাফিয়া গোষ্ঠী হিসেবে ধরে সেটার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে বলে কেউ কেউ স্বীকার করতে রাজি নন। আবার আরেক দল বলছে যে আওয়ামী লীগ তো অ্যাটলিস্ট 30% ভোট তাদের আছে। এটা কেউ বলবেন 20%, ডক্টর জাহিদ বলছেন 20%, কেউ মনে করেন 30%, কেউ মনে করেন ইভেন মোর দেন দ্যাট। উই ডু নট নো, বিকজ আমাদের 15 বছর কোনো ইলেকশন হয় নাই, সো উই ডু নট নো দ্য এক্সাক্ট ডেটা। বাট 53 বছরের যেই ধারাবাহিক ভোটের হিসাব, সেটা ধরলে আমি 30 ধরলাম। তো তাহলে আপনি আসলে 6 কোটি 7 কোটি মানুষকে ভোটের মাঠের বাইরে রেখে আপনি যে নির্বাচনটি করবেন, সেটাকে অনেকেই অংশগ্রহণমূলক নাও বলতে পারে। এটা তো এই বিতর্ক থাকবেই, এটাকে অনেকে অংশগ্রহণমূলক বলবে না, এবং সমাজে এই নানান মত আসবে। বিএনপি কিন্তু শুরু থেকে একটা কথা বলেছে যে কাগজে কলমের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাতে বিএনপি বিশ্বাস করে না। মুসলিম লীগ মারা গেছে, মুসলিম লীগকে কি কাগজে কলমে নিষিদ্ধ করে মারতে হয়েছে? কিংবা ধরুন এখন জামাত মহাদাপটে রাজনীতি করছে, জামাতকে কি আমরা এই অভ্যুত্থানে 4 দিন আগে কাগজে কলমে নিষিদ্ধ হতে দেখি নাই? সুতরাং কাগজে কলমে নিষিদ্ধ করে যেমন কাউকে হত্যা করা যায় না, শেষ করা যায় না, তেমনি আবার কাগজে কলমে না লিখেও অনেকে তার নিজস্ব কর্মকাণ্ড দ্বারা নিষিদ্ধ হতে থাকে। যে কথাটি ভাই বলছিলেন, আমি তার সঙ্গে পুরোপুরি একমত যে সিস্টেমের জায়গায় আনার জন্যই এই অভ্যুত্থান। কিন্তু কি দেখলাম আমরা? ফ্রাস্ট্রেশনের সবচেয়ে বড় জায়গাটা কোনটা? আমরা দেখলাম কোনো জায়গাতেই সিস্টেম কাজ করছে না। 10 মাসে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সিস্টেমের মধ্যে বাংলাদেশটাকে আনতে পারতেন, যেটাকে হাসিনা ডিরেইল করে দিয়ে গেছে, তাহলেই আমরা বলতে পারতাম সবচেয়ে বড় সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে হয়েছে। উনি দেশটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পেরেছেন। উল্টো আমরা দেখলাম দেশটা একটা আদিম গোষ্ঠী সমাজের মতো হয়ে গেল। ধরুন গতকালকে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার নিয়ে ভয়াবহ আলোচনা হইল না? পরে সেটা এটা কি অ্যাডহক বেসিসে আপনি দেশ চালান?
মানে দেশটা কি অ্যাডহক বেসিসে চলছে? ফেসবুক দেখে চালায়, ফেসবুকে ফেসবুক দেখে চালায়। আচ্ছা, ফেসবুক টক শো এগুলো দেখে দেশ চলে, ফাইন। দেখুন সরকার রেসপন্স করছে, দেখুন এই যে অ্যাডহক বেসিসে দেশ চলে, এইটার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে অ্যাডহক ডিসিশন গুলা সেগুলো কিভাবে ইন্ডিকেট করে বাংলাদেশে একটা এক্সট্রিমিস্টদের ভয়াবহ উত্থান। দেখুন, আমি একটা পলিটিক্যাল পার্টি করি, এখানে অনেকেই আছেন ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টির সমর্থক, কেউ কেউ আছেন কর্মী না হয়েও আরো অনেক বেশি সমর্থক, তারা হয়তো ওভাবে ভাববেন না, কিন্তু সাধারণ মানুষ বলে একটা বিষয় আছে, যারা হয়তো 91-তে বিএনপিকে ভোট দিছে, 96-তে গিয়ে আওয়ামী লীগকে ভোট দিছে, 2001-এ আবার গিয়ে বিএনপিকে ভোট দিছে, 8-এ গিয়ে আবার আওয়ামী লীগকে ভোট দিছে। তারাই কিন্তু রিয়েল ডিসিশন মেকার, তারাই কিন্তু সুইং ভোটাররাই ঠিক করে কি হতে যাচ্ছে বাংলাদেশে বা যে কোনো দেশে ইলেকশনে, তাদের একটা খুব বড় স্টেক আছে। এরা কিন্তু হিসাব করে যে আমরা তো 15 বছর এই কথাই শুনে আসছি যে আমি না থাকলে দক্ষিণপন্থীরা আসবে, আমি না থাকলে জামাতিরা আসবে। তো সেইটাকে স্টাবলিশ করার জন্য হাসিনা যে বলে গেছিল, ওইটারে সত্য প্রমাণের জন্যই কি 100টা মাজার ভাঙা হয়? ওইটারে সত্য প্রমাণের জন্যই কি নারীদের ফুটবল ম্যাচ প্রাথমিকভাবে বন্ধ করে পরে আবার ফেসবুক দেখা চালু করা হয়? ওইটাকে সত্য প্রমাণের জন্যই কি মডেলদের দোকান উদ্বোধনে বাধা সৃষ্টি করা হয়? ওইটাকে সত্য প্রমাণ করার জন্যই কি মঞ্চ নাটক বন্ধ করা হয়? ওইটা সত্য প্রমাণ করার জন্যই কি বাংলাদেশ ব্যাংক পিকে হালদারের পিছনে না দৌড়ায়া মেয়েদের কাপড়ের পিছনে দৌড়ায়? এই প্রশ্নগুলো আসবে না? এই প্রশ্নগুলো তো আসবে। সো আপনি আসলে, আমি কি বলবো, মানে প্রত্যেকে এত বেশি তার গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ, ভোটের স্বার্থে এত মশগুল, এবং পুরো জাতিতে যারা মানে সত্যিকার অর্থেই পলিটিক্সের সঙ্গে জড়িত, যারা পরিবর্তনটাকে আনতে পারেন, যারা বড় বড় স্টেক হোল্ডার, তারা এত বেশি নিজস্ব কায়েমি স্বার্থের মধ্যে ঘুরপাক খাচ্ছেন যে সত্যিকার অর্থে দেশটাকে সিস্টেমের মধ্যে আনা, পরিবর্তন যেটাকে বলে সেটার সূচনা করা, সেই সদিচ্ছাটা আমি কোথাও দেখতে পাচ্ছেন না। যে ধন্যবাদ। মানে পাটোয়ারি ভাই একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, লো কাস্টিং ভোট হলেই সমস্যা হবে, নট নেসেসারিলি। শেখ হাসিনার সময় চুরির ভোট হতো, সেই সময় লো কাস্টিং ছিল এবং এটা চুরির ভোট হতো এবং সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেখানো হতো। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই ঘটনা ঘটবে না, মানে 40% মানে 40%। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল 147টা সিটের, ওখানে নাকি 40% ভোট কাস্টেড হয়েছে। মানে আমরা এগুলো দেখে এসেছি, তো ওগুলো বাংলাদেশে আর হবে না। যদি 30 হয় 30ই বলবে, সো জেনুইন 30 যদি হয় সেই সরকারও খুব দুর্বল হবে তারা। তবে আমি একমত যে এটা যত বেশি হয় তত ভালো। আর স্বতন্ত্ররা থাকবে, আমিরামি তো দেখা গেছে, তো স্বতন্ত্ররা যদি থাকে আমার মনে হয় মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, এবং বেশ কিছু জায়গায় জামায়াতে ইসলামী থাকবে, জামায়াতে ইসলামের শক্তির জায়গা আছে বেশ কিছু জায়গায়। সো এত খারাপ ভোট হবে বলে আমি মনে করি না। 90 আর এই সময়ের সাথে তুলনা করছেন, এটা আমি বরং এরশাদের সময়টাকে, আমার কাছে এরশাদকে খুবই গণতান্ত্রিক মহান মানুষ মনে হয় ইদানিং, সত্যি ওনার চেয়ে মহান কোনো শাসক, মানে আমি যখন শেখ হাসিনার সাথে তুলনা করি, ধরো এসকে সিনহা একটা রায় দিল, তার একটা অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে, ওই সময় তো 8th অ্যামেন্ডমেন্টের ওই যে বেঞ্চ নিয়ে যাওয়ার অংশটা বাতিল করলো না, খেয়াল করুন, এরশাদ সাহেব কিছুই করেন, উনি মেনে, মানে সাধারণভাবে মেনে, অথচ এটা একটা জনগণের পক্ষের একটা রায় ছিল, মানে অ্যামেন্ডমেন্ট ছিল। এটাতে যে আমরা এখন করছি, তো আমরা ঐক্যমত্য কমিশনে এগ্রি করেছি না, স্থায়ী বেঞ্চ, আমাদের কিন্তু কনস্টিটিউশনে অস্থায়ী বেঞ্চ নেওয়ার অপশন আছে, কিন্তু স্থায়ী বেঞ্চ, এরশাদ জেনুইন খুব ভালো কাজ করেছিলেন, উপজেলায় কোর্ট নিয়ে গিয়েছিলেন, সব আমরা এখন করছি। তো ওনার এটা বাতিল টাতিল করে দেওয়ার পরও উনি কিন্তু মেনে টেনে নিয়েছেন। মানে শেখ হাসিনার সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, এবং আমি সরাসরি বলতে চাই তার খুব গুরুত্বপূর্ণ সহযোগী জাতীয় পার্টি ছিল, এই দেশটাকে, আমাদের যথেষ্ট সুযোগ নাই, এইরকম ধ্বংসস্তূপে আর কোনোদিন পরিণত হয়নি। শাহাবুদ্দিন কেন পেরেছিলেন জানেন? এরশাদের সময় সব পুলিশ পালিয়ে গিয়েছিল, এরশাদ নিজে পালায় নাই, উনি জেলে গেছেন, জেলে থেকে 5টা সিটে জিতেছেন পুলিশ সহ। স্বাধীনতার সময় তো, মানে আপনি 71 আমরা যখন স্বাধীন হলাম, সব পুলিশ পালিয়ে গিয়েছিল, আমাদের সব পুলিশ পালিয়ে গেল কেন? কি করেছেন? সো এইরকম একটা দেশে এসে দেশ চালানো কিন্তু খুব সোজা না। প্রায় প্যারালাল টানছেন পাটোয়ারি ভাই হাসিনার সরকারের সাথে, এই সরকার একই রকম করছে, বা কোনো গভর্নেন্স নাই। এই যে গভর্নেন্স নাই এবং এই যে প্রবলেম, এটা কিন্তু ওই কৃতকর্মের ফল। আমি সরকার ভালো চালাচ্ছে তা বলছি না, আমার ক্রিটিক আছে, সত্যিই আছে, কিন্তু আজকে আমরা এটা কেন পেরে উঠছি না? আমাদের পুলিশ কেন এখন একজন রিক্সা চালকের বকা খায়, মানে জেনুইন ক্ষেত্রেই, মানে উল্টা চালাচ্ছে কেন? এটা নিয়ে আমি নিজের চোখে দেখেছি, পুলিশ বকা দিচ্ছে, রিক্সা চালক বকা দিচ্ছে।
এই তোমাকে কিন্তু ওই দিনই এটা করছিলাম, আমি কিন্তু আবার করব। তো এখন আপনি এতটা এই পরিস্থিতিতে গেলেন, কারণ আপনি দেশটাকে ওই জায়গায় নিয়ে গেছেন। পুলিশের কথা বলেন, বাইতুল মোকাররমের খতিব পালায় গেছে, এখন পুলিশের কথা শুনছে না কেন? কারণ আপনি পুলিশকে এইভাবে ব্যবহার করেছেন ক্ষমতায় থাকার জন্য। সুতরাং এই সরকারের কাজটা অনেক টাফ। সুতরাং এই সরকারের যা যা সমালোচনা আমরা করব, প্রত্যেকটার আগে একবার শেখ হাসিনার কথা বলতে হবে, হোয়াট শি ডিড। হ্যাঁ, আমি আবারও বলছি, এই সরকারের বহু জায়গায় আরো সফল হওয়া উচিত ছিল, সুযোগ ছিল। এই সরকার যদি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতো, এই সরকারের প্রধান, তাহলে এটা হতে পারত। সুতরাং আমি সোফার যা হচ্ছে এগুলো নিয়ে আমরা আমাদের কনসার্ন রেজ করবো, কিন্তু আমরা যদি এটাকে প্যারালাল না টানি, এটা খুব জরুরি। কারণ এইরকম অবস্থায় বাংলাদেশের ইতিহাসে এমনকি মুক্তিযুদ্ধের পরের সরকারটাকেও এই অবস্থায় দেশ চালাতে হয় নাই। আমি একদম শিওর বাংলাদেশকে এরকম ধ্বংস কেউ করেনি।